উইলিয়াম ওর্ডসওয়ার্থ কি বলেছেন তার প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডে এবং তার লিটারি থিওরিটা আরেকবার জেনে নিচ্ছি আমরা। তাহলে প্রিফেস মানে হলো প্রস্তাবনা এবং লিরিক্যাল মানে গীতিধর্মী, ঠিক আছে। ব্যালেড মানে হলো গাথা। তো প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড মূলত একটা বই, যে বইটা উইলিয়াম ওর্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ একসাথে প্রকাশিত করেছিলেন। এই যখন বই প্রকাশিত হয় তার প্রস্তাবনা বা প্রিফেস বলে কিছু ছিল না প্রথম এডিশনে। দ্বিতীয় এডিশনে তিনি নিজের প্রস্তাবনাটা জুড়েছিলেন। এটা হলো মূল কথা। এই প্রস্তাবনার মাধ্যমে উইলিয়াম ওর্ডসওয়ার্থ নিজের দার্শনিক তত্ত্ব, নিজের চিন্তাভাবনা এবং কবিতা কিভাবে লেখা উচিত সেই কথাগুলোকে খুব ভালোভাবে বুঝিয়েছেন উইলিয়াম ওর্ডসওয়ার্থ। এস.টি. কোলরিজ এই প্রিফেসটাকে লিখতে চেয়েছিলেন যখন সেকেন্ড এডিশন হলো এবং বলা হলো যে একটা প্রিফেস অ্যাড হবে, কারণ এস.টি. কোলরিজ লিখতে চেয়েছেন কিন্তু উইলিয়াম ওর্ডসওয়ার্থ এটা দেননি। উইলিয়াম ওর্ডসওয়ার্থ যেহেতু বেশিরভাগ কবিতা লিখেছেন, 23টা কবিতার মধ্যে 19টা উইলিয়াম ওর্ডসওয়ার্থ লিখেছেন এবং 4টা এস.টি. কোলরিজ লিখেছেন। তো উইলিয়াম ওর্ডসওয়ার্থ বললেন যে এটা আমি লিখবো। এস.টি. কোলরিজ মনোমালিন্য হয়েছিল এস.টি. কোলরিজের সাথে উইলিয়াম ওর্ডসওয়ার্থ এই বিষয়ে, কিন্তু আলটিমেটলি উইলিয়াম ওর্ডসওয়ার্থ এই প্রিফেসটা লেখেন। প্রিফেসটা লিখেছিলেন এবং সকলকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে কবিতা সহজভাবে লেখা উচিত, কবিতার মধ্যে আবেগ থাকবে, কবিতার মধ্যে ইমাজিনেশন থাকবে, কবিতার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, ইন্টেলেকচুয়াল জাগারি না থাকলেও হবে, কবিতা ওভার অ্যানালিটিক্যাল না হলেও হবে, সহজ সরলভাবেও কবিতা লেখা যায় এবং এটা একটা কবির স্বাধীনতা মূলত, যে কবি কিভাবে কবিতা লিখবেন। উইলিয়াম ওর্ডসওয়ার্থ 4টা স্তরের কথা বলেছেন এই থিওরিতে, মানে এই প্রিফেস সাথে 4টা স্তরের কথা বলেছেন যেভাবে আমাদের কবিতা লেখা উচিত। প্রথম স্তর হলো অবজারভেশন, কোনো কিছুকে আমরা দেখবো, অবজার্ভ করব, মানে অভিজ্ঞতা সঞ্চয় করবো, এটা হলো ফার্স্ট স্টেজ, কবিতা লেখার প্রথম স্টেজ অবজারভেশন। দ্বিতীয় স্টেজ হলো কন্টেম্পলেশন বা রিকালেকশন, মানে হচ্ছে ভাবতে হবে, সেই বিষয়টা নিয়ে তুমি ভাববে ফাঁকা জায়গায় বসে, এটা হলো দ্বিতীয় স্তর। প্রথমে তুমি এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছো, হোয়াট এভার ইট ইজ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়ে তুমি একটা সুন্দর দৃশ্য দেখেছো, একটা ভালো খাবার খেয়েছো, একটা সুন্দর গান শুনে এসছো, একটা ভালো অনুভূতি এসেছে তোমার, ইউ ওয়্যার উইথ এ বিউটিফুল গার্ল মেবি, রাইট, অ্যান্ড ইউ হ্যাড এ ভেরি বিউটিফুল টাইম। তো সেই জিনিসগুলো, সেই যে অভিজ্ঞতা, সেটা হলো ফার্স্ট স্টেজটা। দ্বিতীয় স্টেজে যখন কি হচ্ছে, তুমি সেগুলোকে ভাবছো ফাঁকা ঘরে বসে, এটা হলো দ্বিতীয় স্টেজ কন্টেম্পলেশন বা রিকালেকশন। 3 নম্বর হচ্ছে এডিটিং করো, মানে যেগুলো তুমি ভেবেছো সেগুলোকে ঠিকঠাক ভালো ভালো মুহূর্তগুলোকে তুমি জুড়ে দাও। তো এটাকে বলছে ফিল্টারিং। যেমন সেই ইউটিউব ভিডিও প্রথমে র ফুটেজ নিয়ে নিলি, তারপর বাড়ি এসে দেখলি আরেকবার, 3 নম্বরে এডিট করলি, এইরকম ব্যাপারটা হচ্ছে, তাই না? বুঝতে পারছো তো গাইজ? ওকে, আই হোপ ইউ আর গেটিং ইট অলরাইট। 3 নম্বর স্তরে হলো ফিল্টারিং, মানে এডিট করতে হবে যেন। আর 4 নম্বরে কম্পোজিং, সেটাকে কি জুড়তে হবে, মানে ঠিকঠাকভাবে জুড়তে হবে। তবে এই 4টা স্তরের মধ্যে উনি বলছেন যে আমরা কবিতা লিখতে পারি, ঠিক আছে। তবে এর আগে তিনি গুরুত্ব দিচ্ছেন ইমাজিনেশনকে বা কল্পনাকে। তিনি বলছেন ইমাজিনেশন বা কল্পনা অতীব গুরুত্বপূর্ণ, ইমাজিনেশন বা কল্পনা অতীব গুরুত্বপূর্ণ। এরপর তিনি ডিকশন নিয়েও কিছু কথা বলছেন। তিনি বলছেন, মানে উইলিয়াম ওর্ডসওয়ার্থের মত অনুযায়ী পোয়েট্রি এবং প্রোজ দুটোর মধ্যেই ডিকশন থাকে এবং ডিকশন একই হওয়া উচিত, ডিকশন আলাদা হওয়া উচিত নয়। উইলিয়াম ওর্ডসওয়ার্থ বলছেন ডিকশন সম্বন্ধেও একটা দুটো কথা বলছেন, মানে কিভাবে তুমি প্রকাশ করছো। একটা কথাকে রোবোটিক ওয়েতেও এক্সপ্রেস করা যায়, কিন্তু কথাটাকে তুমি কিভাবে প্রকাশ করছো, দ্যাট ইজ বেসিক্যালি ডিকশন। তো ডিকশন কবিতারই হোক বা প্রোজেরই হোক, পোয়েম হোক বা প্রোজ হোক, ডিকশন ইজ অলওয়েজ দ্য সেম, একই জিনিস ডিকশনটা। তিনি আরো বলছেন যে পোয়েট্রির আসল উৎস হলো প্রকৃতি। তিনি আরো বলছেন যে প্রকৃতির, মানে পোয়েট্রির উৎস, এই যে আমরা কবিতা লিখি, ক্রিয়েটিভ কাজগুলো করি, আমাদের উৎস কিন্তু প্রকৃতি। এইটাকেও তিনি পরিষ্কারভাবে বলেছেন এই থিওরিতে। মানে এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড, প্রিফেসের মধ্যে তিনি এই কথাটাও বলেছেন যে প্রকৃতি, নেচার ইজ দ্য সোর্স অফ ইমাজিনেশন, নেচার ইজ দ্য সোর্স অফ ক্রিয়েটিভিটি, নেচার ইজ দ্য সোর্স অফ আওয়ার ক্রিয়েটিভ আর্জ, এইগুলোকে তিনি বলছেন। এই যে নেচার আমাদের সৃজনশীল বানায়, এবং আমরা নিশ্চিতভাবে আমরা প্যান্থাজম থিওরিটাও পেয়েছি উইলিয়াম ওর্ডসওয়ার্থ থেকে। প্যান্থাজম কি? নেচার ইজ লিভিং, এই কনসেপ্টটা, যে প্রকৃতি হলো জীবন্ত, এই যে কনসেপ্টটা, দিস ইজ প্যান্থাজম বেসিক্যালি। এভাবে তিনি আরো কি বলেছেন, নিও ক্লাসিক্যাল পোয়েটস, মানে এর আগের যুগগুলো দেখে, এই যে রোমান্টিক যুগের তো কবি এনারা, উইলিয়াম ওর্ডসওয়ার্থ কোন যুগের কবি? রোমান্টিক যুগের কবি। রোমান্টিক যুগে 5 জন মহাকবি এসেছেন, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বাইরন। এই রোমান্টিক যুগটার আগে তো আরো যুগ ছিল, আগে যে 3টে যুগ ছিল, ছোট ছোট 3টে যুগ, রেস্টোরেশন এজ, অগাস্টান এজ এবং 18th সেঞ্চুরি, এই যে ছোট ছোট 3টে যুগ, এটাকে একসাথে নিও ক্লাসিক্যাল এজ বলা হয়। এই নিও ক্লাসিক্যালদের বিরুদ্ধে গিয়ে তিনি নিজের থিওরিটা নামিয়েছেন।
নিও ক্লাসিক্যালরা কিসে বিশ্বাস করতো? ক্রিটিক্যাল রাইটিং বিশ্বাস করতো, শুধু ইন্টেলেকচুয়ালি বিশ্বাস করতো নিও ক্লাসিক্যালরা। নিও ক্লাসিক্যাল মানে আগের যুগের মানুষরা, আগের যুগের লেখকরা কিসে বিশ্বাস করতো? ইন্টেলেকচুয়ালিটিতে। আগের যুগের মানুষরা ইমোশনকে বাদ দিয়ে দিয়েছে, আগের যুগের মানুষরা নেচারকে বাদ দিয়ে দিয়েছিল, আগের যুগের মানুষরা কি করছিল? গ্রামকে বাদ দিয়ে দিয়েছিল, রাষ্ট্রিক পিপলকে বাদ দিয়ে দিয়েছিল। তার পরিবর্তে তার কফি হাউস নিয়ে লিখতো, শহর কেন্দ্রিক লেখাজোখা হতো, শহরের মানুষ নিয়ে লিখতো। এর একদম বিপরীতে দাঁড়িয়ে উইলিয়াম ওডসন নিজের থিওরিটা রাখলেন। উইলিয়াম ওডসন নিও ক্লাসিক্যাল পোয়েটসদের বিরুদ্ধে যাচ্ছেন বিভিন্নভাবে, এবং তিনি বলছেন যে কবিতা সহজ সরল হবে, কবিতার মধ্যে আবেগের বহিঃপ্রকাশ থাকবে, কবিতা এমন হবে যেখানে রাষ্ট্রিক পিপল, নেচার, এইগুলোকে আমরা তুলে ধরবো, এবং কবির এটা স্বাধীনতা আছে যে তিনি কি সাবজেক্টের উপর লেখাজোখা করবেন। এই সমস্ত কথাগুলো উইলিয়াম ওডসন বললেন। সো বিভিন্নভাবে নিও ক্লাসিক্যালদের এগেনস্টে গেছিলেন উইলিয়াম ওডসন। এবার যদি আমরা বলি যে এই যে লিরিক্যাল ব্যালেড, এটা নিয়ে এত গল্প হচ্ছে, আমাদের লিরিক্যাল ব্যালেড নিয়ে আমাদের যে এত গল্প হচ্ছে, লিরিক্যাল ব্যালেডের কটা এডিশন হয়েছে? আমরা যদি বলি লিরিক্যাল ব্যালেডের মূলত 4টে এডিশন হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ এডিশন। 1800-তে ফার্স্ট, আমরা 1798 এটা হলো প্রথম এডিশন হয়েছে, যেটা অরিজিনাল ভার্সন বলতে পারো, এটা প্রথম এডিশন। দ্বিতীয় এডিশন যখন হলো, সেক্ষেত্রে দ্বিতীয় এডিশনে প্রিফেসটা অ্যাড হয়েছিল 1800-তে। তার 3 নম্বর এডিশনে আবার কি হয়েছিল? 3 নম্বর এডিশনে আমরা দেখতে পাই যে 1802-এ 3 নম্বর এডিশন হলো, এবং 4 নম্বরে 1805-এ 4 নম্বর যখন এডিশন হলো তখন 1805-এ প্রকাশিত হয়েছিল। টোটাল 4টা এডিশন বেরিয়েছিল তৎকালীন সমাজে। প্রথম এডিশন যখন প্রকাশিত হয়েছিল তখন লিরিক্যাল ব্যালেডের সাথে কোনো প্রিফেস ছিল না, মনে রাখবে। দ্বিতীয় এডিশন যখন প্রকাশিত হলো তখন প্রিফেসটা অ্যাড হলো 1800-তে, ঠিক আছে? সেই জায়গাটাতে তোমাকে মনে রাখতে হবে, মূলত তিনি স্রোতের বিপরীতে গিয়ে, একদম বিপরীতে গিয়ে, যখন ক্লাসিক্যাল পোয়েটসরা বলছেন যে কবিতা কঠিন হওয়া উচিত, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি থাকতে হবে কবিতার মধ্যে, এইগুলোর একদম বিপরীতে গিয়ে তিনি বললেন কবিতা সহজ হওয়া উচিত, কবিতার মধ্যে ইমোশন থাকবে, কবিতার ক্রিয়েটিভ আর্জের সোর্সটাই হলো প্রকৃতি। এই সমস্ত কথাগুলোকে তিনি বললেন, এবং সহজ সরল ভাষাতে আপামর জনতাকে আমি যদি কবিতা বোঝাতে পারি তাহলেই তো কবিতা সার্থক, এইটাকে তিনি বোঝাতে। আমি খুব কঠিন ভাষায় কবিতা লিখে দিলাম, শুধু সমাজের এলিট ক্যাটাগরি কবিতাটা বললো, সাধারণ মানুষ এটা বুঝলোই না, তাহলে কবিতা তো ব্যর্থ হলো। এইটা তিনি যেন বোঝানোর চেষ্টা করলেন। উইলিয়াম ওডসনের এই নতুন প্রবৃত্তি, উইলিয়াম ওডসন যে সহজ ভাষায় কবিতা লিখলেন, এটা যেন সমালোচনার ঝড় সৃষ্টি করেছিলেন। তাই মূলত উইলিয়াম ওডসন এই এসটি কোলরিজ এবং উইলিয়াম ওডসন যখন এই বইটা প্রকাশিত করলেন তখন সমালোচনার ঝড় হলো যে এটা কি ধরনের কবিতা লিখেছে এরা। তাই উইলিয়াম ওডসন প্রিফেসটা অ্যাড করেছিলেন। তিনি এই প্রস্তাবনাতে নিজের চিন্তা ভাবনা, কাব্যিক চিন্তাগুলোকে সহজভাবে তুলে ধরেছিলেন, বুঝতে পারলেন? এবং একজন কবি, একজন সাহিত্যিক এবং সাহিত্যের প্রয়োজনে কঠিন শব্দ প্রয়োগ করেন। তিনি বলছেন যে কবি সাহিত্যিক প্রয়োজনে কঠিন শব্দ ব্যবহার করে থাকেন, কিন্তু সেটা যদি সবাই গ্রহণ করতে না পারে তাহলে তো কবিতা ব্যর্থ হয়ে গেল। তাই কবিতাকে যত সহজভাবে তুলে ধরা হয় ততই ভালো, তার কারণ কবিতা সমাজের বেশিরভাগ মানুষের কাছে তাহলে পৌঁছে যাবে, এবং কবিতার থিঙ্কিংটা, কবিতার মূল বিষয় কি, কবিতার মূল বিষয় হলো যে চিন্তা ভাবনাটা রয়েছে, থিঙ্কিংটা রয়েছে, সেইটা সবাই জানতে পারবে। উইলিয়াম ওডসন পোয়েট্রি এবং প্রোজ এই দুটো বিষয়ের উপর মত প্রকাশ করছেন, এবং দুটো বিষয়কে তিনি বলছেন যে পোয়েট্রি এবং প্রোজের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। উইলিয়াম ওডসন বলছে পোয়েট্রি এবং প্রোজের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, এইটাকে বলছেন। এবং অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, শব্দগুলো তুমি কি করে বসাচ্ছ, কিভাবে শব্দগুলো বসাচ্ছ, এইটা মোর ইম্পর্টেন্ট। এবং থমাস গ্রের একটা সনেটের কথাও তিনি উল্লেখ করেছেন নিজের কথা প্রমাণ করার জন্য। আর তিনি বলছেন যে পোয়েটিক ডিকশনের পরিবর্তে মিটারের প্রয়োগ বেশি কাম্য, এটাকে উনি বলছেন। পোয়েটিক ডিকশনের পরিবর্তে তুমি যে মিটার ব্যবহার করো এটা বেশি কাম্য, এইটাকে বলছেন। কিন্তু মিটার হলো তুলনামূলকভাবে সহজ সরল বিষয়, বুঝতে পারলে? আমরা যদি মিটারের প্রয়োগ করি তাহলে আমাদের কবিতা সহজ সরল বোধগম্য হবে এবং অনেক বেশি গ্রহণযোগ্য হবে, এটাও তিনি বলছেন, এবং পাঠকগণ সেটাকে আরো বেশি উপভোগও করতে পারবেন। এই সমস্ত ওপিনিয়নগুলো তিনি শেয়ার করছেন। তিনি আবার বলছেন যে পোয়েট্রি হলো এবং পোয়েটসরা হলো, ঠিক আছে, পোয়েটসরা হলো, কবিরা হলো বিজ্ঞানীদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এইটাকে তিনি বলছেন। কেন বলছেন? বলছে কোনো বিজ্ঞানী যদি কোনো জিনিস আবিষ্কার করে, ধরো আমি একটা বিজ্ঞানীর কথা বলছি, সেই বিজ্ঞানীর নাম হলো চার্লস ডারউইন। 1859 চার্লস ডারউইন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটা প্রকাশ করলেন। সেই বইতে কি বললেন? যে মানুষের উৎপত্তি
শিম্পাঞ্জি নামক প্রাণীর কাছ থেকে এসছে বা এব জাতীয় প্রাণীর কাছ থেকে। এটা একটা বৈজ্ঞানিক তত্ত্ব, এটা একটা বিজ্ঞানী আবিষ্কার করলো, কিন্তু সেই বিজ্ঞানের তত্ত্বটা শুধু যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে শুধু তারাই আনন্দ পেল সেইটা নিয়ে, সেইটা জানতে পেরে। কিন্তু যখন কোনো কবি, কোনো সাহিত্যিক কোনো গল্প লেখে, কোনো কবিতা লেখে, সারা সমাজে সেটা ছড়িয়ে পড়ে। শুধু কবি সাহিত্যিকরা সেটা পড়ে না, সমাজের প্রত্যেকটা মানুষ, সমাজের নিচু স্তর থেকে শুরু করে উঁচু স্তর পর্যন্ত সবাই সেই কবিতা, গল্প, নাটকগুলো পড়ে, উপভোগ করে। তাই একটা বিজ্ঞানের কাজ কম সংখ্যক মানুষকে ছুঁয়ে যায়, কিন্তু একটা কবির কাজ বেশি সংখ্যক মানুষকে প্রভাবিত করতে পারে। তাই কবি বেশি গুরুত্বপূর্ণ, এইরকম কথাও তিনি বলেছেন উইলিয়াম ওর্ডসওয়ার্থ। এরপর তিনি থিওরি অফ পোয়েট্রি নিয়েও কথা বলেছেন। যখন আমরা প্রবল আবেগপ্রবণ হয়ে পড়ি, যখন আমরা কোনো প্রবলভাবে আবেগপ্রবণ হয়ে পড়ি, সেই আবেগগুলোকে আমাদের কাজে লাগানো উচিত, এইটাকে তিনি বলছেন। যে আবেগ নিজে থেকে প্রকাশিত হয়েছে, এই জন্যই তো তিনি বলছেন পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ইমোশন। তিনি বলেছেন না, পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ইমোশন। তাই আবেগগুলোকে কাজে লাগিয়ে কবিতা যদি লিখতে পারি তাহলে কবিতা লেখাটা অনেক সহজ হবে। তবে যখন তুমি আবেগপ্রবণ হয়ে পড়েছো সেই মুহূর্তে হয়তো লিখতে পারবে না। আবেগপ্রবণ হওয়াটা দরকার, কারণ এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে, তারপর ফাঁকা সময়ে তুমি সেটা ভেবে ভেবে লিখবে। তাহলে আমরা যখন আবেগ বা আবেগকে শব্দের রূপ দিয়ে প্রকাশ করি, সেটিই হলো কবিতা। তিনি কি বলছেন? পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ইমোশন। পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ইমোশন, এইটা বলেছেন। যদি আমরা সম্পূর্ণ সংজ্ঞাটা পড়ি তাহলে এটা এইরকম দেখতে পাবো, পোয়েট্রি ইজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেকস ইটস অরিজিনাল ফ্রম দ্য ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুয়ালিটি। এইটাই তো বলেছেন কবিতা কাকে বলে এই সম্বন্ধে। তিনি আরো বলেন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল। তিনি আরো বলছেন, ভাষা যেটা হবে, পোয়েট্রির যেটা ভাষা হবে সেটা সাধারণ মানুষের ভাষা হবে। পোয়েট্রির ভাষা কোনোদিনই জটিল, কঠিন, দুর্বোধ্য এইরকম হওয়া উচিত নয়। কবিতার ভাষা একদম সহজ হওয়া উচিত। লিরিক্যাল ব্যালেড ইজ এ কালেকশন অফ পোয়েম বাই উইলিয়াম ওর্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, দুজন মিলে লিখেছেন, কিন্তু এখানে উইলিয়াম ওর্ডসওয়ার্থ মূলত ডোমিনেট করে গেছেন এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডে, পুরোপুরি ডোমিনেট করেছেন। সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট দ্য আইডিয়া। মোটামুটিভাবে তোমরা সবাই বিষয়টা বুঝে গেছো। উইলিয়াম ওর্ডসওয়ার্থ নিয়ে বিশেষ কিছু বলবার নেই, এবং এইটাকে রোমান্টিক ম্যানিফেস্টো হিসেবে কনসিডার করা হয়। এই যে আমরা প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড পড়ছি, এটা উইলিয়াম ওর্ডসওয়ার্থের লেখা। এটা ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য রোমান্টিক ম্যানিফেস্টো অন পোয়েট্রি অ্যান্ড সোসাইটি। রোমান্টিক ম্যানিফেস্টো, রোমান্টিক যুগটা বুঝতে গেলে এইটাই তোমাকে ভালো করে বুঝে নিতে হবে, তাহলে তুমি রোমান্টিক যুগটা সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়ে যাও। দ্য প্রিফেস ইজ এ ওয়ার্ক is a crucial to our understanding and the process of romantic literary thought and originated in 18th century Europe. তাহলে এক কথায় বলতে গেলে এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড আমরা যদি পড়িনি, সেই যুগটাকে আমরা খুব ভালো করে বুঝতেও পারবো। সো দিস ইজ হোয়াট আই ক্যান সে অ্যাবাউট প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। তবে উইলিয়াম ওর্ডসওয়ার্থ পোয়েট্রি সম্বন্ধে যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই মনে রাখবে। উইলিয়াম ওর্ডসওয়ার্থ ডিফাইন্স দ্য পার্টিকুলার ফর্ম অফ আর্ট। পোয়েট্রিকে একটা পার্টিকুলার ফর্ম অফ আর্ট বলছেন। In the preface of lyrical ballad, William Wordsworth preface to lyrical ballad, William Wordsworth outlines the definition, nature and the function of poetry. Definition দিচ্ছেন পোয়েট্রির নেচার বলছেন, পোয়েট্রির কাজ কি সেটা বলছেন। He also says about the quality to be a true poet. তিনি আরো বলছেন যে একটা আসল কবি হতে গেলে তোমার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে, আসল কবি হতে গেলে তোমার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে। For Wordsworth, poetry must reflect, কবিতা যেন মাস্ট রিফ্লেক্ট স্পন্টেনিটি অ্যান্ড ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, পাওয়ারফুল ফিলিংকে যেন রিফ্লেক্ট করে। প্যাশন ইজ দ্য কি, প্যাশন ইজ দ্য কি আর মুড অ্যান্ড দ্য টেম্পারামেন্ট, অলদো পোয়েট মাস্ট এমার্জ ফ্রম দ্য স্পন্টেনিয়াসলি। পোয়েট্রি মাস্ট এমার্জ স্পন্টেনিয়াসলি, কিন্তু প্যাশন থাকতে হবে তোমার। ইট মাস্ট নট বি রিটেন, দেখো কি সুন্দর কথাটা তিনি বলছেন, পোয়েট্রি মাস্ট এমার্জ স্পন্টেনিয়াসলি বাট ইট মাস্ট নট বি রিটেন স্পন্টেনিয়াসলি। পোয়েট্রি এমার্জ হবে তোমার স্পন্টেনিয়াস ওভারফ্লো থেকে, ইমোশন থেকে, কিন্তু এটা লিখবার সময় স্পন্টেনিয়াস নাও হতে পারে, তুমি ভাবনা চিন্তা করে আস্তে আস্তে লেখো, কিন্তু এক্সপিরিয়েন্স গুলো আসবে সেখান থেকে। Wordsworth asserts the poem should be the result of long and deep reflection. তিনি আরো বলছেন যে পোয়েম যেটা হবে that should be the result of long and deep reflection. এইটা ইম্পর্টেন্ট, আমি যে কথাটা বললাম সেটা কিন্তু একটু নোট করবে। Passion is key and as are made by temperament. শোনো কি বলতে, although poetry, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, although poetry must emerge spontaneously, যদিও পোয়েট্রি বেরিয়ে আসবে স্পন্টেনিয়াসলি, কিন্তু it must be written, it must not be written spontaneously. কিন্তু লিখবার সময় ঝরঝর করে লিখবার দরকার নেই, সঠিক শব্দ চয়ন করে লেখো, ঠিক আছে। Wordsworth asserts that poems should be the result of long deep reflection, এবং অনেক ভাবনা চিন্তা করেও একটা চিন্তা কবিতার মধ্যে যেন একটা থিঙ্কিং থাকে, গুড থিঙ্কিং থাকে। It is also cautious against the being too concerned with the poetic rules of classicism. তিনি আরো বলছেন যে বেশি
রুল রেগুলেশন নিয়ে ভাবো না কবিতা লিখবার সময়। ক্লাসিসিজমের যে সমস্ত রুল রেগুলেশন ছিল ওইগুলো নিয়ে বেশি ভাববার দরকার নেই কবিতা লেখার সময়। কবিতা তুমি নিজের মতো লেখো, বিকজ ইউ আর এ পোয়েট অ্যান্ড ইউ শুড হ্যাভ এ রাইট অফ রাইটিং ইন ইউর ওন ওয়ে, বিকজ ইউ আর এ ক্রিয়েটার, কাম অন, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে এই সমস্ত কথাগুলো বলেছেন। আচ্ছা, তিনি ইমাজিনেশন নিয়েও কিছু কথা বলেছেন, সেগুলো আমাদের জেনে নেওয়া দরকার। যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইমাজিনেশন নিয়ে কথা বলেছে, ইমাজিনেশনকে তিনি কিন্তু বাই দ্য ওয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। তিনি বলেছেন ইমাজিনেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বুঝতে পারলে? He begins the discussion with the definition of imagination of the neoclassical poets. তিনি বলছেন যে নিওক্লাসিক্যাল পোয়েটরা আগে ইমাজিনেশন নিয়ে কি বলেছে, চলো আগে সেইটা দেখি, তারপরে না হয় আমি নিজের কনসেপ্টটা বলবো। অ্যাকর্ডিং টু নিওক্লাসিক্যাল, মাইন্ড ইজ প্যাসিভ অ্যান্ড রেকর্ডেড সেন্সেশন। মাইন্ড, এই যে নিওক্লাসিক্যালরা ছিল মানে আগের যুগের কবিরা, মানে ওই যে রেস্টোরেশন যুগ, ওই যে তোমার আগস্টাস এজ, ওই যে তোমার 18th সেঞ্চুরি, এই যে তিনটে যুগ, এটাকে তো নিওক্লাসিক্যাল বলা হয়, মানে রোমান্টিক যুগের আগে তিনটে যুগ। এরা মনে করতো যে মাইন্ড ইজ প্যাসিভ, মাইন্ডটা হচ্ছে আমাদের প্যাসিভ, এবং মাইন্ডে শুধু আমরা জিনিসগুলোকে রেকর্ড করে রাখি, এইটা উনি বলেছিলেন। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটার বিরোধিতা করলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বললেন ইমাজিনেশন ইজ এ ফাংশন অফ মেমোরি কম্বাইন্ড উইথ অ্যাবিলিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ দোজ সেন্সেশন উইথ দ্য ম্যাট মে নট এক্সিস্ট। বলছি ইমাজিনেশন কোনোদিন প্যাসিভ হতেই পারে না, ইমাজিনেশন ইজ অলওয়েজ অ্যাক্টিভ। ইমাজিনেশন জিনিসগুলোকে রেকর্ডও করে এবং যে জিনিসটা এক্সিস্ট করে বা করে না সেইগুলোকেও বানাতে পারে ইমাজিনেশন। ইমাজিনেশন নিউ রিয়েলিটিকে ফর্ম করতে সাহায্য করে। সো দ্যাট ইজ হোয়াট দ্য ইমাজিনেশন ইজ। ইমাজিনেশনের মাধ্যমে তুমি নতুন রিয়েলিটিকে আনতে পারো। হি প্রডিউস দ্য এক্সাম্পল অফ মিথিক্যাল ক্রিয়েচার। তিনি বললেন মিথিক্যাল ক্রিয়েচারের কথা যখন বলি আমরা, ধরো একটা মাছ দেখেছি, একটা মেয়ে দেখেছি, মিলেমিশে একটা মারমেড তৈরি হলো, জলপরি তৈরি হলো, তাহলে ইমাজিনেশন মাধ্যমে করলাম। তো ইমাজিনেশন অনেক বেশি ক্রিয়েটিভ, ইমাজিনেশন অনেক বেশি অ্যাক্টিভ, এটা প্যাসিভ জিনিস নয়, এইটাকে তিনি বলবার চেষ্টা করেছেন। আর কি বলেছেন? ফর রোমান্টিক্স ইমাজিনেশন ইজ মাচ মোর ক্রিয়েটিভ। রোমান্টিক পোয়েটসরা এটাতেই বিশ্বাস করতেন যে ইমাজিনেশনের ব্যাপারটা অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। It is not just assigning recorded sensation to the objects. এটা শুধুমাত্র একটা রেকর্ড, পুরনো রেকর্ড, শুধু এটা রেকর্ড মেশিন নয় যে যা দেখলো শুধু রেকর্ড করে রাখবে, আর এটা ক্রিয়েটও তো করতে পারছে। দ্যাট ইজ হোয়াই ইমাজিনেশন ইজ অ্যাক্টিভ। তুমি যদি মনে করছো যেটা নিওক্লাসিক্যালরা মনে করতো যে মাইন্ড কি শুধুমাত্র একটা প্যাসিভ জিনিস, যা দেখছে রেকর্ড করে নিচ্ছে, শুধু এইটুকু না, এইটুকু নয়, এটা তো করছেই, তার সাথে মাইন্ড চাইলে নতুন জিনিস বানাতেও তো পারছে। দুটো আলাদা আলাদা জিনিসকে মিশিয়ে একটা সংমিশ্রিত একটা নতুন কিছু বানালো। তুমি একটা সাপ দেখলে, একটা মেয়ে দেখলে, সংমিশ্রিত করে তুমি নাগিন বানালে বা সর্পকন্যা বানালে। তাহলে এই যে অ্যাক্টিভ টেন্ডেন্সিটা আমরা কোথায় দেখতে পাই? মাইন্ডের মধ্যে রয়েছে। তাহলে ইমাজিনেশন বা মাইন্ড ইজ নট প্যাসিভ, রাদার ইট ইজ অ্যাক্টিভ। এই বিষয়টাকে তিনি বলবার চেষ্টা করেছেন। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি নিয়ে কি বলেছেন দেখো। নাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেড, আচ্ছা রাষ্ট্রিক জীবন নিয়ে কি বলেছেন তিনি আবার বলেছেন যে মানুষ যত প্রকৃতির কাছে থাকবে তার জীবন তত সুন্দর হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন মানুষ যত প্রকৃতির কাছে, মানে রাষ্ট্রিক লাইফস্টাইল মানে গ্রাম্য জীবন, প্রকৃতির কোলে, পাহাড়ি জঙ্গলে যখন তুমি থাকবে, সেইটা বেশি ইন্সপিরেটিভ, সেটা বেশি ক্রিয়েটিভ, তার কারণ তুমি প্রকৃতির কোলে রয়েছো এবং সেই জীবনটা বেশি গ্রহণযোগ্য, এইটা তিনি বলছেন। তুমি তাহলে প্রকৃতির কোলে রয়েছে, তুমি তাহলে ইমাজিনেশনকে বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অলসো সেজ অ্যাবাউট পোয়েট্রি নিয়েও কিছু বলেছেন। তিনি কি বলছেন? ক্লাসেস ভ্যালু দ্য আর্ট ফর আর্ট সেক থিওরি। যারা আগেকার যুগের লেখকরা ছিল, ওই যে তিনটে যুগের কথা বললাম, রেস্টোরেশন যুগ, আগস্টাস এজ এবং 18th সেঞ্চুরি, এরা বলতো আর্ট ফর আর্ট সেক থিওরি, এরা বিশ্বাস করতো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেটা বলছেন না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন না, আর্টকে মানুষের জীবনে কাজে লাগতে হবে, সে মানুষকে কিছু শেখাবে, মানুষকে কিছু আইডিয়ালিজম দেবে, মানুষের নৈতিকতাকেও ইমপ্রুভ করবে। ঠিক আছে, রোমান্টিক রাইটার্স বিলিভ আর্ট ফর আর্ট সেক থিওরি, এমনকি অনেক রোমান্টিক রাইটার আর্ট ফর আর্ট সেক থিওরিতে বিশ্বাস করেছেন। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন যে কবিতা শুধুমাত্র আর্ট ফর আর্ট সেকের থিওরিতে বেঁচে থাকলে হবে না, কবিতাকে কিছু ভ্যালু অ্যাড করতে হবে। কবিতা যেন আমাদের নৈতিকতা শেখায়, কবিতা যেন আমাদের জীবনকে সুন্দর বানাতে শেখায়, আমাদের কিছু ফিলোসফি বা দর্শন, আমাদের জীবন দর্শন দেয়। ওয়ার্ডসওয়ার্থ সিজ ফাংশন অফ পোয়েট্রি অ্যাজ এ টিচিং অ্যান্ড দ্য মোরাল অ্যান্ড ফিলোসফিক্যাল ভ্যালুজ। তিনি বলছেন যে কবিতার মধ্যে মোরাল অ্যান্ড ফিলোসফিক্যাল ভ্যালু থাকতে হবে, তবে গিয়ে কবিতা আরো বেশি প্রোডাক্টিভ হবে, আরো বেশি ইউজফুল হবে এবং আরো বেশি সময় ধরে টিকে থাকতে পারবে। নাও ইট সেজ অ্যাবাউট ডিকশন। এবার তিনি ডিকশন নিয়েও দু এক কথা বলেছেন। ডিকশন ইজ পার্টিকুলারলি ইউজেস ইন ল্যাঙ্গুয়েজ আমরা ডিকশন ব্যবহার করি, বাট মোর স্পেসিফিকলি ডিকশন ইজ দ্য চয়েস অফ ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স
স্ট্রাকচার, ইভেন ল্যাঙ্গুয়েজ। আমরা কিরকম কোন শব্দ চুজ করব, কোন বাক্য, কোন ফ্রেজ আনবো, সেটাই তো ডিকশন। এটাকে বলছেন ডিকশন ইজ ইম্পর্টেন্ট ইন এভরি ফর্ম অফ লিটারেচার। পোয়েম, প্রোজ, ড্রামা, পোয়েম, প্রোজ, ড্রামা সব কিছুর মধ্যে আমরা ডিকশন দেখতে পাই। তাহলে ডিকশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন পোয়েট্রি। ডিকশন মধ্যে আমরা ইম্পর্টেন্ট রোল ইন পোয়েট্রি, পোয়েট্রির মধ্যেও আমরা ডিকশন দেখতে পাই। ইভেন ইন প্রোজ, প্রোজের মধ্যেও ক্যারেক্টার, সেটিং, প্লট সব কিছুতেই ডিকশন রয়েছে। তাই তিনি মনে করেন যে প্রোজ এবং পোয়েট্রির ডিকশন কিছু আলাদা নয়, মূলত একই। প্যাশন শুড ড্রাইভ ডিকশন, নট অর্নামেন্ট এবং ডিগনিটি অফ দ্য মিটার। পোয়েট্রি শুড সেন্টার অন রাস্টিক হাম্বেল সিচুয়েশন ইউজিং রাস্টিক হাম্বেল ল্যাঙ্গুয়েজ। কবিতা হাম্বেল ল্যাঙ্গুয়েজ হবে, সহজ সরল ভাষায় হবে, সহজভাবে বিষয়টাকে বোঝাতে হবে। অ্যাকর্ডিং টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লিরিক্যাল ব্যালেড ইজ দ্য রিয়েল সোর্স অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড বিউটি। তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মত অনুযায়ী লিরিক্যাল ব্যালেডের যে রিয়েল সোর্স সেটা হলো পোয়েটিক ট্রুথ অ্যান্ড বিউটি। অ্যাট লাস্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শেষের যে মন্তব্যটা করছেন, পোয়েটস ডু নট রাইট ফর পোয়েটস অ্যালোন বাট ফর ম্যাস। এইটা হলো শেষ কথা। কবিরা শুধু নিজেদের জন্য, ইন্টেলেকচুয়াল এলিট ক্লাসের জন্য লিখবে না, কবিরা লিখবে আপামর জনতার জন্য, সবার জন্য লিখবেন, তবে গিয়ে কবিতা সফল হতে পারে। এই কথাগুলোকে তিনি বলেছেন। তাহলে আমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড পড়ি, তাহলে মূল এই কথাগুলো আমরা দেখতে পাবো। হোপফুলি প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড কি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, কি সমস্যাগুলো এবার আছে, কোন জায়গায় কি কি অসুবিধা রয়েছে আমাকে এবার বলো, আমি তোমাদের উত্তরগুলো দিচ্ছি। ওকে গাইস, লেটস গেট স্টার্ট। থ্যাংক ইউ।